সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসের উপর কথা বলবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো এই সিম্পল হারমোনিক মোশন এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের মেকানিক্স এর জন্য। তো আমরা একটু দেখতে চাই। তার আগে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই সিম্পল হারমোনিক মোশন কোথা থেকে নিলাম যদি এরকম বলে, বা অনেকে আমার কাছে জানতে চাইছে যে মেকানিক্স আমরা আসলে শিখতে গেলে কোন বই থেকে আসলে শিখবো, বা আপনি কোন বই পড়েন, এরকম অনেক কিছু অনেকে জানতে চায়। সেটা হচ্ছে, যদি কেউ শিখতেই চায়, একদম মন থেকে যদি শিখতে চায়, আল্লাহ তাকে শিখাবেই আজ অথবা কাল। তো সেটার জন্য অবশ্যই পরিশ্রম দরকার। তো সেই সেটার যে জন্য বলছি পরিশ্রম দরকার, তো সেটা কিভাবে করবেন? তো অনেকে বই পড়তে পারেন, বা বিদেশি রাইটারের বই যদি কেউ বুঝে তাহলে তো খুব ভালো। তো স্বাভাবিকভাবে আমি কখনোই বলবো না যে বাংলাদেশের রাইটারের বই পড়বেন না। আমাদের আসলে ভিত্তিটা গড়ে তোলা দরকার, বা আমি যদি ভুলও পড়ি সেটা আসলে গড়ে তোলা দরকার, তারপর আমি বিদেশি রাইটারের বই ধরবো, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই হিসাবে অনেক বই আছে বিদেশি রাইটারের, তো আমি প্রথমেই বলি না কাউকে বিদেশি রাইটারের বই দেখতে। তো আপনি যদি চান, আপনার জন্য যে একটা উপদেশ সেটা হচ্ছে আপনি বাংলাদেশি রাইটারের বই পড়েন প্রথমে। তারপরে আপনি খুব গুগল করেন, অর্থাৎ গুগলের মাধ্যমে এখন সবকিছু পাওয়া যাচ্ছে। আমি যা আজকে নিয়েছি, আমি যদি বলতে চাই সেটা, আমি চিত্রগুলো, বা চিত্র যে এরকমই হবে সেটা আমি কোথা থেকে নিয়েছি এরকম আপনার মনে হতে পারে। তো এই চিত্রগুলো যে আমি একটু দেখাতে চাই, এই যে নিচের চিত্রগুলো, এই যে এইটা, তারপরে এইটা, এই চিত্র দুটো আমি নিয়েছি হচ্ছে আপনার, আমি সেখান থেকে পড়েছি। আসলে আমি নাম বলতে কখনোই দ্বিধাবোধ করি না। সেটা হচ্ছে সায়েন্স ফ্যাক্টস, সেখান থেকে আমি এই চিত্র দুটো আমি নিয়েছি, এবং ওখানে আমি পড়াশোনা করেছিলাম ওই গুগলে। তারপর আমি হচ্ছে এই পড়াশোনা করে যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন হচ্ছে আমি কিছু কিছু ব্যাপার আমি লিখে রাখছিলাম, যে আমরা প্রত্যেক মানুষের একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা টেকনিক থাকে, যে পরবর্তী জীবনে আমি যদি কাউকে পড়াতে চাই তাহলে আমি আমার কিভাবে পড়াতে পারি। তখন আমি লিখে রাখতাম যে আমি এই টপিকসটা আমি পড়েছি এই জায়গা থেকে। তাতে করে কি হয় যে আমি পরবর্তীতে যদি কাউকে আবার আল্লাহ যদি চায়, আমি যদি কাউকে পড়াতে চাই, বা আমাকে যদি সেরকম একটা স্থানে আল্লাহ পৌঁছায় দেয়, তাহলে আমাকে তো ভালো পড়াইতে হবে। তো তখন আমি এটা লিখে রাখতে, সমস্যাটা ভালোটা কি, সমস্যা না বরং ভালোটা কি, ভালো হচ্ছে আমি যেহেতু একবার পড়েছি ওই ব্যাপারটা, বা আমি একবার বুঝেছি, তা আমি যদি এর পরবর্তীতে আবার ওখানে যাই, আবার আমার একটা কি হবে, আমি যেহেতু একবার পড়া জিনিস, তো সেটা আমার জন্য পরবর্তীতে আরো ক্যাচ করা আমার জন্য সহজ হয়ে পড়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমি কখনো বলবো না যে একটা বই পড়ার মাধ্যমে শেখা যায়। অনেকগুলো বই পড়লে অবশ্যই অবশ্যই শেখা যাবে। তো কেউ শিখতে চাইলে অনেক বই পড়বে, বাট আমাদের, আমি কখনো আপনাদেরকে সেই বইয়ের নামগুলো বলবো না, কারণ আমি হচ্ছে একটু বাহিরের দিকের বইগুলো পড়ার চেষ্টা করে থাকি। আমি সেই বইগুলো বলছি না, তবে আমি যে আপনাকে যে উপদেশ দিতে চাই, আপনি হচ্ছে বাংলাদেশের যারা রাইটার আছে তাদের মেকানিক্স বইটা ফলো করতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি কোনো কিছু না বুঝেন তখন অবশ্যই সেটা গুগলে যাবে, সেখানে ফিগার চাবেন, সেখানে আরো কিছু থাকতে পারে সেটা চাইবেন, আপনার মন মতো চাইবেন, এবং অবশ্যই গুগল, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো আমরা একটু চলে যেতে চাই, অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। আমরা যেতে চাই যে সিম্পল হারমোনিক মোশন। তো এই সিম্পল হারমোনিক মোশনকে আমরা কখনো এত নামে এতবার আমরা হচ্ছে এটাকে বলবো যে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব আপন, এবং আমার যারা প্রিয় মানুষ তারা আমাকে ডাকবে শুধু রাকিব নামে। কেন কেন ডাকবে রাকিব নামে, শুধু রাকিব নামে ডাকে কেন? কারণ আমাকে তাদের বারবার ডাকতে হয়। ওকে, আবার দেখা গেছে আমাদের একটা স্যার আছে, যেমন আমার সবচেয়ে প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ আলামিন খান, এবং হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। তো আমি কিন্তু তাদের পূর্ণ নাম বলি না। কেউ যদি বলে যে আপনার প্রিয় স্যারকে, আমি বলবো কি হুমায়ুন কবির স্যার এবং হচ্ছে আলামিন স্যার, কারণ আমি তাদের নামটা বেশি দিই, তাই না? কিন্তু ফর্মাল যখন আমরা ইউজ করি তখন হচ্ছে আমরা পূর্ণ নাম বলে থাকি। ঠিক তেমনি আমরা সিম্পল হারমোনিক মোশন, এটা আমাদের কাছে এখন থেকে প্রিয় বানাই নিতে হবে, এবং এটা অনেকবার আমরা ইউজ করব। বাট এর জন্য আমরা একটা শর্টকাট নাম ইউজ করে থাকি কখনো কখনো, সেটা হচ্ছে এটা আমরা বলে থাকি যে SHN। ঠিক আছে? আচ্ছা, এরপরে থেকে আমার মাথায় একটা ব্যাপার আসলো, যে আপনি আর আমি ধরেন দুইজনে হচ্ছে আমরা ডেমো দিতে গেলাম, আমরা দুজনেই একই টপিক্স এর উপর দিলাম, সেটা হচ্ছে ধরেন ম্যাট্রিক্স এর উপর দিলাম। তো ম্যাট্রিক্স এর উপর আপনি যে ডেমো দিলেন, সাপোজ আমার পরে দিলেন, বাট আমিও দিলাম, আগে দিলাম। তো ডেমোতে যাই আমি শুরু করে দিলাম ম্যাট্রিক্স কি, কেন পড়বো, এই ব্যাপারটা পড়লাম। এবং
আমার সাথে যিনি যে আপনার কথা বললাম আপনি ডেমো দিচ্ছেন, সেখানে যদি আপনি দেখেন যে আপনি যদি শুরুই করেন যে ম্যাট্রিক্সটা আসলে কোথা থেকে কে আবিষ্কার করেছে, এই ইতিহাসগুলো যদি আপনি একটু বলা শুরু করেন, তাহলে এখানে একটা ইন্টারেস্ট জন্মে শিক্ষার্থীদের বা সামনে যারা থাকে। গল্প শুনতে সবাই ভালোবাসে। তো দেখা যাবে সাধারণভাবেই যিনি পরে দিয়েছেন আমার ডেমোটা থেকে তার ডেমোটা ভালো হবে। কেন? কারণ তিনি ইতিহাস দিয়ে শুরু করেছেন, যদিও ওই ইতিহাস সমস্ত সবকিছু হচ্ছে মুখস্থ, তারপরেও এই ব্যাপারটা আপনাকে একটা আনন্দ দিবে, এই যে তথ্য ভান্ডার। যেমন করে আমরা যখন ক্যালকুলাস অফ আ সিঙ্গেল ভেরিয়েবল মাল্টি ভেরিয়েবল পড়তে যাই, বিফোর ক্যালকুলাস নামে একটা চ্যাপ্টার থাকে অ্যান্টনের বইতে, সেখানে ওই আপনার লিবনিজ সাহেব এবং নিউটন সাহেবকে নিয়ে মারামারি আছে। মারামারি বলতে আসলে কে আবিষ্কার করছে এই ব্যাপারগুলো নিয়ে। তো এই গল্পটা যখন আপনি দিয়ে শুরু করবেন, আপনার ক্লাসটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। তা আমি সেই লক্ষ্যে আমি যেটা বলতে চাই যে আমাদের মনে প্রশ্ন হতে পারে যে সিম্পল হারমোনিক মোশনের বাপদাদা কারা, এটা আমি একটু জানতে চাই। বলছে এই কারণে আমি একটু একটা চার্ট করেছি, সেটা আমার মতো, এটাই যে সঠিক চার্ট বা আমি জাস্ট আমার প্রয়োজনে বানাই নিয়েছি। সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন থেকে আমরা সিম্পল হারমোনিক মোশন পেতে থাকি। কিভাবে? পিরিয়ডিক মোশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অসিলেট করবে, দ্যাট ইজ ওটার নাম হচ্ছে অসিলেটরি মোশন। আরেকটা আছে পিরিয়ডিক মোশনের আরেকটা ভাগ আছে যেটা আসলে অসিলেট করবে না, সেটা আসলে নন অসিলেটরি মোশন। দেখে তো বুঝতে পারছি কেন। হ্যাঁ, আমরা এরপর ডেফিনিশন দিব যে কোন পিরিয়ডিক মোশনটাকে আমরা অসিলেটরি বলবো, কোনটাকে বলবো যে না সে আসলে অসিলেট করছে না, সেটা আমরা পরে দেখব। এরপর যারা অসিলেটরি মোশন হচ্ছে, সেটা আবার দুইটা ভাগ আছে, একটা সিম্পল হারমোনিক মোশন আর একটা হচ্ছে নন সিম্পল হারমোনিক মোশন। তাহলে আজকে আমাদের যেটা পড়া, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতেছি যে সিম্পল হারমোনিক মোশন এটা হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন। শুধুমাত্র পিরিয়ডিক না, তাহলে আমরা কি বলবো? ব্যাপারটা দেখেন, আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, বাট এই সিম্পল হারমোনিকের দাদার নাম কি? বলছে এটা হচ্ছে দাদার নাম হচ্ছে এটা একটা পিরিয়ডিক মোশন। বলছে সিম্পল হারমোনিকের বাবার নাম কি? বাবার নাম কি? বলছে এটা একটা অসিলেটরি মোশন। দেখে তো বুঝতে পারছি কিনা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে বা আমাদের মনে একটা আগ্রহ জাগছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা এই সম্পর্কে জানা দরকার এবং আমাকে কিছু এক্সাম্পল দেওয়া দরকার, তাই না? তাহলে আমরা সেইটা একটু যেতে চাই। তাহলে আমাদের সিলেবাস কি বলেন? আমাদের সিলেবাস আমি যদি একটু দেখাই দিই যে আমাদের পিরিয়ডিক মোশনটা আমাদের সিলেবাস, আমাদের সিলেবাসটা অসিলেটরি মোশন, আমাদের সিলেবাসটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তারপরও জানার সুবিধার্থে আমরা সবগুলো সম্পর্কে জানবো। আমরা কি বুঝতে পারছি? ওকে, এখন আমি একটু ডেফিনেশনে যেতে চাই। স্বাভাবিকভাবেই যারা দাদা তাকে আমি জানতে চাই যে পিরিয়ডিক মোশনের ডেফিনেশনটা কি। তার পিরিয়ডিক মোশনের যে ডেফিনেশন, সেটা হচ্ছে যে আমি লিখে রাখছি। তো আমরা ছোটকালে এটা অনেকবার পড়েছি এবং আমাদেরকে প্রায় মুখস্থ করে ফেলছি যে একটা পিরিয়ডিক মোশন কাকে বলা হয়। একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে একই বিন্দুতে অতিক্রম করলে ওইটাকে আমরা হচ্ছে পিরিয়ডিক মোশন বলতাম। এভাবে আমরা ডেফিনেশন করতাম। তো এখন আপনার যেহেতু পিরিয়ডিক মোশন ব্যাপারটা খুবই সহজ, তো এই ডেফিনেশন লাগেও না, এই কারণে একটু শর্ট করে নিয়েছি আমরা। তো আমি এই ডেফিনেশনটা কোথা থেকে নিয়েছি আপনি যদি বলেন, আমি এই ডেফিনেশনটা কোথা থেকে নিয়েছি সেটাও আমি বলবো যে যে আমি কিছুক্ষণ আগে যে নামটা বললাম, কি বলছিলাম দেখি তো কেউ মনে করতে পারেন কিনা, তারপর আমি 1 মিনিটের মধ্যে বলছি। 1 মিনিট বলতে আমি দেখি কার কার মনে আছে। 1 মিনিটের মধ্যে বলেন আমি চিত্রগুলা কোথা থেকে নিয়েছিলাম। চিত্রগুলা যেখান থেকে নিয়েছিলাম আমি সেখান থেকেই নিয়েছি, এটা বলছি কিন্তু বারবার। ওকে, ঠিক আছে, এটা আমরা নিয়েছিলাম সায়েন্স ফ্যাক্ট থেকে, তাই না? বলছিলাম না? আচ্ছা আমি একটু লিখে দিই, যদি কেউ প্রয়োজন বোধ করে সে যেন যায়, আমি কখনো ভুল করতে পারি, সেখান থেকে পড়ে সে আরো ভালো কিছু, আমার থেকে ভালো কিছু দিবে, এটাই আমি আশা রাখি। SCIENCE, তারপর হচ্ছে ফ্যাক্টস, FACTS। এখানে ভালো ভালো জিনিস পাবেন, এখান থেকে আপনি একটু পড়ে নিতে পারেন। ওকে, তাহলে আমি এটা আবার লিখে রাখলাম। তো এখন আমাদের পিরিয়ডিক মোশনের ডেফিনিশন দিচ্ছি, তাহলে আমি একটু লিখে রাখছি যে পিরিয়ডিক মোশন এটা এক ধরনের মোশন, যে টাইপ অফ মোশন। আমরা জাস্ট হচ্ছে লেখাগুলোকে বাড়ানোর জন্য এরকম দিচ্ছি যে এটা এক ধরনের মোশন। তো এটা তো সবাই জানে এটা এক ধরনের মোশন। এখন এটার এই মোশনটার আসলে বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে এটা তো একটা মোশন, কিন্তু এর একটা আলাদা বৈশিষ্ট্য কি? এর আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটা কি বলছে, হয় অ্যান অবজেক্ট, যেখানে একটা অবজেক্ট অথবা পার্টিকেল দিতে পারেন এখানে, মুভমেন্ট রিপিটস itself over a fixed regular interval of time। আচ্ছা আমরা একটু দেখতে চাই ব্যাপারটা কি বুঝতে। পিরিয়ডিক মোশন হচ্ছে একটা মোশন যেখানে একটা
তার অবজেক্ট বা পার্টিকেল তার মুভমেন্টটা কিরকম হবে, বলছে তার মুভমেন্টটা হচ্ছে রিপিট করবে একটা রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, অথবা একটা ফিক্সড টাইমের পর পর সে হচ্ছে কি করবে, তার মুভমেন্ট বা তার পাথ সেটা হচ্ছে রিপিট করবে। আমি এতটুকু বললাম। ওকে, এখন আমরা এটা যেহেতু আমি আর বিস্তারিত বলছি না, কারণ হচ্ছে পিরিয়ডিক মোশন সম্পর্কে আমরা ছোটকালেই পড়ে আসছি, তাই না? এখন যে ডেফিনেশনটা দেখতে চাই সেটা হচ্ছে অসিলেটরি মোশন। আচ্ছা, এটা একটু আমরা দেখতে চাই, এটা কি বলছে যে অসিলেট করবে, এই যে মোশন বলতেছি সেই মোশনটা আর কিছুই না, এটা একটা পিরিয়ডিক মোশন। তো আমরা কিন্তু এটা আগে থেকেই দেখতে পাচ্ছি যে এই দেখেন, এই যে পিরিয়ডিক মোশন থেকেই তো সবগুলোর উৎপত্তি হয়েছে। আচ্ছা, তো এখন পিরিয়ডিক মোশন, কিন্তু সকল পিরিয়ডিক মোশন কিন্তু আপনার অসিলেটরি নয়, তাই না? তো কোন ধরনের মোশনকে আমরা বলবো অসিলেটরি মোশন? বলছে এই যে পরবর্তীতে লিখে দিচ্ছে, যেখানে দ্য পার্টিকেল মুভস ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড ফ্রম এ ফিক্সড পয়েন্ট। এটা একটু দরকার, এটা একটু দরকার। ওকে, তাহলে কি বলছে, আমরা ওই ধরনের পিরিয়ডিক মোশনকে আমরা অসিলেটরি মোশন বলতে পারবো। কোন ধরনের পিরিয়ডিক মোশনকে বলছে, যদি একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে কোন একটা পার্টিকেল এভাবে সামনে যায়, আবার এভাবে পিছনে ফিরে, আবার এভাবে সামনে যায়, আবার এভাবে পিছনে ফিরে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এভাবে যাবে, আবার এভাবে যাবে, এভাবে এভাবে, এভাবে এভাবে, এভাবে এভাবে, এভাবে এভাবে। দেখে তো আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমরা কি পারবো একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে একটা পার্টিকেল সামনে যাবে, আবার পিছনে আসবে, সামনে যাবে, আবার পিছনে আসবে। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, এখন যদি দেখেন, আমরা একটা এক্সাম্পল যদি দেখতে চাই, এই অসিলেটরি মোশনের এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, তখন কি হবে, আমি মনে মনে করে নিলাম যে এটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। এখন আমি কি করেছি, যে হালকার উপরে এভাবে একটা টান দিয়ে এভাবে দিয়ে দিলাম, এভাবে একটা দিয়ে দিলাম, টান দিলাম। তখন কি করবে দেখেন তো, আপনি মনে করেন এই এ পয়েন্টে যাবে, তারপর এবার নেমে এখানে যাবে, আবার 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 যাবে, এবার যাবে, তাই না? তার মানে একটা ফিক্সড পয়েন্টকে ঘিরে একটা পার্টিকেল কি করলো, সামনে যাচ্ছে, আবার পিছনে যাচ্ছে। এই কারণে এই যে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা যাই বলি না কেন আমাদের বাংলা ভাষায় দোলক, ঠিক আছে? এটা হচ্ছে একটা অসিলেটরি মোশনের উদাহরণ। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, এরপর আমরা যেটা অসিলেটরি মোশন নয় সেটাকে আমরা বলবো নন অসিলেটরি মোশন, ঠিক আছে? তো তার একটা এক্সাম্পল আমরা দেখতে চাই, যেটা আসলে কি হবে না, যে একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে এভাবে সামনে পিছনে যাবে না, সেটাই হচ্ছে নন হবে, নন এক্সাম্পল হবে, তাই না? একটা নন এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি। দেখেন এই যে ঘড়ির কাঁটার গতি, এটা কিন্তু একটা পিরিয়ডিক মোশন, আমরা সবাই জানি, তাই না? কিন্তু এটা কিন্তু সামনে এরকম যাচ্ছে না। ব্যাপারটা কি, ঘড়ির কাঁটার গতিটা এরকম হচ্ছে। আমি যদি দিক দেখাতে চাই, ব্যাপারটা দেখেন যে এরকম, ওকে, আমি যদি দিক দেখাতে চাই, একটা ঘড়ির কাঁটার গতি এভাবে ঘুরতে থাকে, তাই না? এটা কিন্তু কি করছে না, একটা কি করছে না বলেন তো, এভাবে এই ব্যাক ফরওয়ার্ডে যাচ্ছে না, আবার এভাবে ব্যাকওয়ার্ডে চলে আসছে, অর্থাৎ এরকম হচ্ছে না। এই কারণে এটা পিরিয়ডিক, বাট এটা অসিলেটরি মোশন নয়। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, এরপর দেখেন আমাদের পৃথিবী, এই যে আমি সেই পৃথিবীটা আঁকছি, এবং এই চিত্রটা আমি কোথা থেকে নিয়েছি আমি বলে দিচ্ছি, কিন্তু সায়েন্স ফ্যাক্টস থেকে নিয়েছি। আচ্ছা, তাহলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে ঘুরে, এটা কিন্তু এরকম ঘুরে না যে একবার সামনে গেল, একবার পিছনে গেল, একবার সামনে গেল, একবার পিছনে গেল, না। এই কারণে এটা হচ্ছে নন এক্সাম্পল, অসিলেটরি মোশনের নন এক্সাম্পল, মানে যেটা আসলে নন অসিলেটরি মোশন, ঠিক আছে? এবার আপনি যদি ফিল করতে চান, রিয়েল অ্যানালাইসিসের সাথে মিলাইতে চান, মনে আছে একটা সিকোয়েন্স ছিল এরকম, -1 টু দি পাওয়ার n, এর যে টার্ম সেটা কি হইতো, n এর মান 1 হলে -1, n এর মান 2 হলে 1, এরপরে 1, সরি -1, এরপরে 1, -1, 1, এভাবে চলতে থাকতো, তাই না? আচ্ছা, এইটার যদি আমরা একটু বসাইতাম এখানে, যে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +1, দেখেন n এর যখন 1 বলবো, n এর মান যখন 1 তখন এখানে দিবে, এরপর কোথায় যাবে, এইখানে আসবে। এরপর আবার তৃতীয় টার্মটা কি, -1, চতুর্থ টার্মটা কি, আবার +1, পঞ্চম টার্মটা কি, -1, ষষ্ঠ টার্মটা কি, +1, এভাবে যাচ্ছে। তার মানে দেখেন এটা কি হচ্ছে, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে আসছে। এই কারণে এই সিকোয়েন্সের নাম কিন্তু কি ছিল, অসিলেটরি সিকোয়েন্স, তাই না? এই যে একবার যাবে, নৃত্য পরিবেশন করবে, এটা এক ধরনের নৃত্যের মতো লাগছে। দেখি তো আমরা এই ব্যাপারটা আসলে এরকম কিনা, যে একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, ঠিক আছে? ওকে, তা আমরা বুঝতে পারছি আশা রাখি। তা আমরা একটু মুছে দিতে চাই এইটা। আচ্ছা, এরপর আমরা হচ্ছে যেতে চাই পরবর্তী, দেখি আমরা কি পড়তে চাই। তা আমরা কি কি পড়ে ফেললাম, যে আমরা বুঝতে পারছি যে পিরিয়ডিক মোশন দুই ধরনের, একটা অসিলেটরি মোশন আর একটা নন অসিলেটরি মোশন।
এখন আমরা একটু যেতে চাই যে একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, এই অসিলেটরি মোশনের মধ্যে আবার প্রকারভেদ আছে, সিম্পল আর একটা হচ্ছে নন সিম্পল হারমোনিক মোশন। তো আমরা সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা একটু দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক মোশনের একটা ডেফিনেশন হচ্ছে যে when a particle moves in a straight line so that এই দেখেন একটা কথা বলি, এক নাম্বার কথা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হইতে গেলে তাকে আগে অসিলেটরি মোশন হইতে হবে, তাই না? দেখেন তো এখান থেকে বুঝতে পারছেন কিনা। আর অসিলেটরি মোশন হইতে গেলে তাকে পিরিয়ডিক হইতে হবে। তার মানে আমি কিন্তু এত মধ্যে বলে ফেলছি যে সিম্পল হারমোনিক মোশনের দুইটা বৈশিষ্ট্য মাস্ট। কি কি? এক নাম্বার তাকে অসিলেটরি হতে হবে, দুই নাম্বার তাকে পিরিয়ডিক হইতে হবে। এরপর পিরিয়ডিক আর অসিলেটরি হইলে সে কিন্তু দেখেন সিম্পল হারমোনিকও হইতে পারে, নন সিম্পল হারমোনিকও হইতে পারে। দেখেন পারলে, বুঝতে পারছেন কিনা? বলছি এই দুইটা হওয়ার পরও সাথে সাথে যদি আরো কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য প্রদর্শন করে তাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো। কি কি বৈশিষ্ট্য এখানে আমি লিখে রাখছি। কি কি? এক নাম্বার, সে তো এক নাম্বারে বুঝতেই পারছেন যে সে পিরিয়ডিক হবে। দুই নাম্বারে কি বলছি? সে হচ্ছে আবার অসিলেটরি হবে। আরো কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? ওই যে পার্টিকেল মুভ করবে সেটা ইন স্ট্রেট লাইন, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর হতে হবে, কার্ভ হওয়া যাবে না। আবার বলছি কার্ভ হওয়া যাবে না। দেখি তো বুঝতে পারছেন কিনা? কার্ভ হওয়া যাবে না। যেমন দেখেন এইটা, এটা যদি যাইতো, আমি যদি এভাবে আঁকতাম যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা কিন্তু স্ট্রেট লাইন হলো না, এটা একটা কার্ভ হয়ে গেছে, তাই না? তাইলে কিন্তু আর হইতো না, এটা কিন্তু তাহলে সিম্পল হারমোনিকের হইতো না। আবার বুঝেন, ভালোভাবে বুঝেন, এক নম্বরে অসিলেটরি মোশন হয়েছে, পিরিয়ডিক হয়েছে, সে সিম্পল হইতে পারে, নন সিম্পল হইতে পারে। সিম্পল হইতে গেলে আরো বেশি বৈশিষ্ট্য লাগবে। কি? এক নম্বরে পার্টিকেলটাকে মুভ করতে হবে স্ট্রেট লাইন বরাবর, এক। দুই নাম্বার কন্ডিশন যে ওই পার্টিকেলটার যে অ্যাক্সেলারেশন আমরা পাবো বা ত্বরণ এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট অফ ইটস মোশনের, সেটা অবশ্যই অবশ্যই সব সময় কোন দিকে থাকতে হবে? ফিক্সড পয়েন্টের দিকে থাকতে হবে। এতটুকু জানা রাখেন, ঠিক আছে? আচ্ছা, এটা দ্বিতীয় নাম্বার কন্ডিশন। এক নম্বরে একটা পার্টিকেলের মোশনটা, সেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো। কখন বলতে পারবো? আগে আমরা বেসিক থেকে বুঝতে পারি যে সে তাকে পিরিয়ডিক হইতে হবে, দুই নাম্বার বলছে অসিলেটরি হতে হবে, তারপরেও আরো কিছু বাড়তি কন্ডিশন আমাকে পূরণ করতে হবে। সেটা কি কি? স্ট্রেট লাইন বরাবর চলতে হবে। দুই নাম্বার কন্ডিশন, তার যে এক্সেলারেশন তার দিকটা থাকতে হবে ফিক্সড পয়েন্টের দিকে। এবং তৃতীয় নাম্বার কন্ডিশন হচ্ছে সেই এক্সেলারেশনটা ইজ প্রপোর্শনাল হবে বা সমানুপাতিক হবে কার সাথে? টু ইটস ডিস্টেন্স, তার ডিস্টেন্সের সাথে ফ্রম দিস মোশন। দেখি তো বুঝতে পারছেন কিনা? ঠিক আছে? দেন দ্য মোশন অফ দ্য পার্টিকেল ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন। ওকে, দেখি তো আমরা বুঝতে পারছি কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে ওই দুটো হওয়ার সাথে সাথে আরো তিনটা বাড়তি কন্ডিশন লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে হবে হচ্ছে ফরম ফিক্সড পয়েন্ট। আমি একটু ভুল করছি, এই কারণে এই যে দিস মোশন না হয়ে এখানে হবে হচ্ছে টু ইজ ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট। ওকে, ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট হবে। ওকে, আচ্ছা, আমরা এরপর আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমি এখানে একটা চিত্র আঁকা রাখছি, এখানে একটা চিত্র আঁকা রাখছি। চিত্র তো অনেক কিছু আঁকছি, তো আমি আবার একটু নতুন করে একটা চিত্র এখানে আঁকতে চাই, মানে একটু ছোট করে। দেখেন এইটা আমি একটা ফিক্সড পয়েন্ট ধরে নিলাম, লাল করে নিয়ে আসি, এখানে একটা ফিক্সড পয়েন্ট। এখানে শুধুমাত্র যদি আমি বলতাম এই ঘটনাটাই হচ্ছে যে ও একটা ফিক্সড পয়েন্ট, তখন কিন্তু মনে রাখেন ফিক্সড পয়েন্ট কাকে বলা হয়? যারা হচ্ছে পরবর্তী জীবনে ম্যাথমেটিক্যাল বায়োলজি বা ম্যাথমেটিক্যাল ইকোলজি এই সাবজেক্টগুলো পড়বে, তখন সেখানে দেখবে, বা ম্যাথমেটিক্যাল ফিজিওলজি সেই সাবজেক্টগুলো পড়লে দেখবে যে ফিক্সড পয়েন্ট নামে একটা ব্যাপার আছে। তো ফিক্সড পয়েন্ট হচ্ছে যেখানে আসলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে? এই ব্যাপারটা একটু বুঝতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 মানে টাইমের সাপেক্ষে, তার মানে এটা কিন্তু আসলে ভেলোসিটি, তাই না? তাহলে ভেলোসিটি 0 হবে, তাহলে ফিক্সড পয়েন্টের ভেলোসিটি 0, এটা একটু মনে রাখেন। যদি আর কোনো ঘটনা না ঘটায়, শুধুমাত্র বলে দিই ও একটা ফিক্সড পয়েন্ট। বাট আমি যদি উল্টা কাজ করি, একটা কাজ করি, ও ফিক্সড পয়েন্ট বললাম, সাথে সাথে শুধু যদি বলি ওটা ফিক্সড পয়েন্ট, আর কোনো ঘটনা ঘটেনি, তখন কিন্তু এখানে ভেলোসিটি 0। বাট আমি এখন একটা কাজ করলাম যে মনে করেন এখানে এই একটা পার্টিকেল আছে, তাকে এইভাবে টানতে, এই যে এই পার্টিকেলটাকে টানতে 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 এই যেখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম সাপোজ, তখন কিন্তু একটা ব্যাপার বুঝেন
আপনি স্প্রিং এর কথা ভাবেন, এরকম এরকম একটা স্প্রিং আছে। আচ্ছা, এটা ধরে যখন আপনি টান দিবেন, টান দিলেন, যখন স্প্রিংটা একদম মনে করেন সাম্য অবস্থায় আছে, মানে কোনো লড়াচড়া করছে না, সে কারো ক্ষতি করছে না, বাট আপনি যখন টান দিবেন তখন কিন্তু দেখেন যত টানবেন তত ফোর্স বাড়বে। এটা একটু ফিল করেন, একটা ফোর্স থাকবে, বিপরীতমুখী একটা ফোর্স থাকে। আচ্ছা, তাহলে দেখেন আপনি এর পরবর্তীতে কি হবে ব্যাপারটা একটু ফিল করেন, যে আমি এখানে এই বিন্দুতে নিয়ে আসছি, ঠিক আছে, তখন কিন্তু আমার এই ফিক্সড পয়েন্টের ভেলোসিটি জিরো হবে না। কেন? আমি টাইনা সাইডে দিচ্ছি, তখন সে কি করবে, এভাবে যাইতে থাকবে, পিরিয়ডিক যেহেতু, আবার এভাবে যেতে থাকবে, আবার এভাবে যেতে থাকবে। অর্থাৎ আমি একই চিত্রের মধ্যে আঁকি, ব্যাপারটা একটু বুঝেন। তাহলে আমি যখন আরেকটা ঘটনা ঘটাবো তখন আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, শুধু ফিক্সড পয়েন্ট হলে তার ভেলোসিটি শূন্য, বাট এখানে একটা ব্যাপার ঘটবে, সবাই মনে রাখেন, যেই ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, আমি এই যে একটা ফিক্সড পয়েন্ট আমি নিলাম, তো একটা পার্টিকেলকে আমি মনে করেন এই যে এখানে টেনে নিয়ে আসলাম, মনে করেন এখানে আমি টেনে নিয়ে আসলাম, ইনিশিয়াল পজিশনটা এখানে, এখানে টেনে এখন যদি আমি সাইডে দিই, তখন কি হবে, এরকম যাবে, আবার এরকম যাবে, আবার এরকম যাবে, আবার এরকম যাবে। এখন কথা হচ্ছে, চিত্র আপনি এরকম আঁকলেন কেন, স্ট্রেট লাইন বরাবর কেন আঁকলেন? কারণ আমি তো বলছি যে সিম্পল হারমোনিক মোশন আমি এখন বিস্তারিত পড়তে চাই, আমার উদ্দেশ্য হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নিয়ে পড়া। তো সিম্পল হারমোনিকের ডেফিনিশনটা এই মাত্র পড়লাম, সেই অনুসারে চিত্রটা আঁকছি, দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। এই যে সেই অনুসারে চিত্র আঁকছি, তাহলে কি করছি, ওটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। আর যদি কোনো ঘটনা না ঘটতো, ব্যাপারটা হচ্ছে আমি যদি এই পার্টিকেলকে টান দিয়ে এখানে না নিতাম, ব্যাপারটা ফিল করেন, তখন কিন্তু ফিক্সড পয়েন্টে ভেলোসিটি শূন্য। কিন্তু আমি যেহেতু আরেকটা ঘটনা ঘটাই দিচ্ছি, এই যে এখানে এখানে নিয়ে আসছি, এখন কিন্তু বিপরীত দিকে একটা ফোর্স থাকবে, তাই না, এখানে একটা ফোর্স থাকবে, তাই সেটা এরকম যাবে, আবার এখানে যায়, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে। তাহলে এখানে কিন্তু এই যে এই পয়েন্টে, এটা আমার ইনিশিয়াল পজিশন, এই কারণে আমি লিখছি এখানে ইনিশিয়াল, এবং এখানে কিন্তু ফোর্স ম্যাক্সিমাম থাকবে একদম এন্ড পয়েন্টে। যদি আরো বাড়াইতেন তাহলে ফোর্স আরো এই যে একদম এন্ড পয়েন্টে ম্যাক্সিমাম হইতো, কিন্তু আমি তো আর নেই। কিন্তু ভেলোসিটি এখানে শূন্য, ঠিক আছে। কেন ফোর্স ম্যাক্সিমাম? কারণ এদিকে একটা বিপরীতমুখী একটা ফোর্স পাবেন না, আপনি এই যে এগুলো পড়ছেন, একটা বিপরীতমুখী ফোর্স পাবো, ব্যাপারটা একটু ফিল করেন। এবার এখানে কিন্তু আমি যখন ধরে বসে আছি তখন কিন্তু ভেলোসিটি শূন্য, ঠিক আছে, এবং এখানে টাইমও কিন্তু শূন্য, কারণ আমাদের এটা ইনিশিয়াল পজিশন, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এরপর কি করলাম, যে আমি এই কাজগুলো করলাম, ঠিক আছে। তো এরপর আমি পি নামক একটা পয়েন্ট নিচ্ছি, এটা যেহেতু ওয়ান ডাইমেনশন, দ্যাট ইজ হচ্ছে এটা স্ট্রেট লাইন বরাবর যাবে, এই কারণে এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স। এখানে এই সময় এই পি নামক পয়েন্টে ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, তো বলছি, এবং এখানে যে টাইমটা সেটা হচ্ছে টি, এটা মনে করে নিলাম, ঠিক আছে। টাইম ও থেকে পিতে আসলে যে টাইমটা সেটা হচ্ছে আমাদের টি, এই কারণে এভাবে লিখছে। আচ্ছা, এবার এখান থেকে চিত্রটা আসলে যেহেতু সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজ করছি, এভাবে যাবে, এভাবে আবার যাবে, এভাবে আবার যাবে, যেহেতু পিরিয়ডিক আমরা বুঝতে পারতেছি ব্যাপারটা যে এরকম হবে, এরকম একটা ব্যাপার যাবে, এরকম যাবে, আবার এরকম যাবে, আবার এরকম যাবে, আবার এরকম যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমাকে কি বলছে। এক নাম্বার আমরা কিন্তু সেইভাবে চিত্রটা আঁকছি, কিভাবে, যে এটা পিরিয়ডিক হচ্ছে, এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পিরিয়ডিক, ঠিক আছে, এবং এটা অসিলেট করছে। কেন? অসিলেটরের ব্যাখ্যাটা কি ছিল, যে একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে এভাবে সামনে যাবে, আবার এভাবে পিছনে যাবে, সামনে যাবে, আবার এভাবে পিছনে যাবে। তাহলে এটা হইছে, বাড়তি আরো কিছু কন্ডিশন পূরণ করতে হবে, কি, এটা স্ট্রেট লাইন বরাবর যেতে হবে। তাহলে দেখলাম এটা স্ট্রেট লাইন বরাবর আছে। তিন নাম্বার যে কন্ডিশন, এই যে এখানে এই যে এই কন্ডিশন, তো পরবর্তী কন্ডিশন এটা কিন্তু আমরা পূরণ হয়ে গেছে। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন হতে গেলে পরবর্তীতে যেটা আছে, যে তার এক্সেলারেশনটা ফিক্সড পয়েন্টের দিকে হবে। তাহলে আমি যদি এখান থেকে সাইডে দেই, এখান থেকে সাইডে দিলে এইদিকে আসবে, ফিক্সড পয়েন্ট ও ধরছি এই দিকে হবে, তাই না, দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, তাহলে আমি এদিক দিক নিলাম, সমস্যা নাই, এবং সেই অ্যাক্সেলারেশনটা কার প্রপোর্শনাল হবে, বলছে সেই অ্যাক্সেলারেশনটা প্রপোর্শনাল টু ইটস ডিসটেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট। তা আমি একটা ইন জেনারেল পয়েন্ট ধরছি পি, আবার বলছি ইন জেনারেল একটা পয়েন্ট ধরছি পি, যখন এই পিটা এই এতে আসবে, তখন ওপি সমান হচ্ছে এ হবে। দেখেন এই যে আমি লিখে রাখছি ও এ সমান হচ্ছে আসলে এ, আমি ধরে রাখছি, এটা জাস্ট ধরছি, আপনি না দিয়ে অন্য কিছু নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এই যে আমি ইন জেনারেল এই ব্যাপারটা বুঝেন, পি না নিয়ে আপনি তো বলতে পারতেন এই যে তার এক্সেলারেশনটা ইজ এ প্রপোর্শনাল টু ইটস ডিসটেন্স, তার ডিসটেন্সটা তো এও হতে পারতো, বাট আমি এখানে নিতে চাই কি, পি ইন জেনারেল, যেটা এখানে থাকতে পারে সর্বোচ্চ এতে থাকতে পারে, যেটা এখানে থাকতে পারে, 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 কারণ এক্সটা হচ্ছে ভেরিয়েবল, তাই কিনা, এই কারণে তাহলে আমি ডিসটেন্সটা এই কারণে ভেরিয়েবল আকারে নিচ্ছি। কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এইটা আমি লিখছি ডেফিনিশন, ঠিক আছে। এখন আমরা কি চাই আসলে, ব্যাপারটা বুঝি না, আমরা চাই একটা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন সেটা বের করতে চাই, আর কিছু, ঠিক আছে। তো আমরা
সিম্পল হারমোনিক মোশন এর ইকুয়েশন বের করতে গিয়ে আমাকে খেয়াল রাখতে হবে যে এই কন্ডিশনগুলো যেন থাকে আমার চিত্রের মধ্যে। আমি সেই কন্ডিশনগুলো দিতে চাচ্ছি। এই যে এই কন্ডিশনটা দিয়ে ফেললাম, এই কন্ডিশনে দিলাম যে আমরা দেখলাম স্ট্রেট লাইনের উপরই হচ্ছে, তার ডিরেকশনটা আমি কেউ এভাবে নিছি যে আসলে এ থেকে ছাড়লে তাহলে এই দিকে যাবে, ফিক্সড পয়েন্টের দিকে যাচ্ছে। আবার এখানে যখন আসবে সে আবার এখানে সে দেখেন ফিক্সড পয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে এটাও মানলো। তিন নাম্বার যে কথাটা বলছিল যে এই যে ফিক্সড পয়েন্ট, এই যে অ্যাক্সেলারেশন, সরি ফিক্সড পয়েন্ট না, মানে অ্যাক্সেলারেশন, সেটা কি হবে বলছে, এটা প্রপোর্শনাল হবে টু ইটস ডিসটেন্স। কোথা থেকে? ফ্রম দা ফিক্সড পয়েন্ট। এই যে ফিক্সড পয়েন্ট থেকে। এই কারণে কিন্তু দেখেন আমি যত কিছু মেজার করতেছি এগুলো কিন্তু এক্স ছিল এই যে ফিক্সড পয়েন্ট থেকে, ঠিক আছে? তো আমি সেটাও এখানে লাগাই দিলাম। এখন যেটা পাবো সেটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হবে। তাহলে দেখে তো বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা জানি ব্যাপারটা কি আছে, এরকম d2x dt2 is proportional to x। তা আপনারা জানেন এখন প্রপোর্শনাল যদি বা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে যেই ব্যাপারটা আসে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট দিতে হয়। তো অনেক বইতে আমরা যারা ইন্টারে পড়েছি অষ্টম অধ্যায় প্রথম পত্র, সেখানে এই কনস্ট্যান্টটাকে দেওয়া হয়েছে এরকম, কি মাইনাস ওমেগা স্কয়ার। কি দেওয়া হয়েছে? মাইনাস ওমেগা স্কয়ার। কেন মাইনাস ওমেগা স্কয়ার? যদি আবার দেখেন, যদি এ থেকে ও এর দিকে যাই, এ থেকে ও এর দিকে গেলে তখন আমরা মাইনাস ইউজ করব, আর যদি ও থেকে এর দিকে যাই তখন আমরা প্লাস ইউজ করব। ঠিক আছে? দেখি তো বুঝতে পারছি কিনা? যদি সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন যে এখানে যে ঘটনাটা ঘটছে, ও এ থেকে ও এর দিকে যাচ্ছে, আস্তে আস্তে ডিস্টেন্স কমতেছে। দেখেন তো সবচেয়ে সর্বোচ্চ ডিস্টেন্স কোথায়? এই যে এতে। এরপর আস্তে আস্তে কমবে 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 একদম জিরো। এখানে তো ডিস্টেন্স কমলে মনে রাখবেন সেটা মাইনাস দেবো, আর যদি ডিস্টেন্স বাড়ে তখন আমরা প্লাস দেবো। ঠিক আছে? তাহলে আমি কি বলছি, অনেক বইতে এরকম মাইনাস ওমেগা স্কয়ার দেয়, যেটা হচ্ছে ওমেগা স্কয়ার একটা কনস্ট্যান্ট, মনে রাখেন, আর এক্স এর জায়গায় থাকবে। কিন্তু আমি আমার সুবিধার্থে, যেহেতু মুখস্থ না করি বা আমরা একদম ইন্টারের মতো না গুলাই ফেলি, এই কারণে আমি এখানে দিয়েছি হচ্ছে মিউ। আপনি চাইলে আপনার মতো দিতে পারেন, বারবার বলছি, আপনি চাইলে আপনার মতো দিতে পারেন। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। দেখে তো বুঝতে পারছেন কিনা এটা কোন ধরনের ইকুয়েশন? সিম্পল হারমোনিক মোশনের কোন ধরনের ইকুয়েশন বলছে? এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? d2x dt2 মাইনাস μx। আবার বলছি এটা কোন ধরনের ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন। কার? সিম্পল হারমোনিক মোশন। ওকে, কখনো কখনো এটাকে চাইলে আপনি লিখতে পারেন d2x dt2 এটা মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে আপনাকে কি হবে? কার সাথে মিলবে? ইন্টারের পড়ার মতো মিলে যাবে, ইন্টারের পড়ার মতো মিলে যাবে। আর আমি কিন্তু বলবো আপনাকে শেষের দিকে যে আপনি ইন্টারের বই থেকে কিছু কিছু এমসিকিউ আছে যে সর্বোচ্চ ভেলোসিটি, সর্বনিম্ন ভেলোসিটি, সর্বোচ্চ ত্বরণ, সর্বনিম্ন ত্বরণ কোথায়? প্রথম পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সেখানে যায় এগুলা দেখতে পাবো। কিন্তু আমরা কি করছি? আমরা হায়ার লেভেলের বই থেকে করছি, এই কারণে হয়তো বা এখানে আমি মিউ দিয়েছি। কিন্তু আপনি চাইলে কি দিতে পারেন? ওমেগা স্কয়ার দিতে পারেন, যেখানে ওমেগা স্কয়ার একটা কি হবে? কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই। এখন এখন আপনাদেরকে একটু বলতে চাই, আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যায় তখন কি করতে হয়? আমি যেহেতু ওডি পড়াই ফেলছি এখন কিন্তু জানবেন, ওডি পড়াই ফেললে সবকিছু জানবেন। ইকুয়েশন মানেই হচ্ছে সলভ, ইকুয়েশন মানেই হচ্ছে সলভ। তাহলে ওডি যখন আমরা পড়ে ফেলছি, ওডিকে বা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিক আমরা শিখেছি। তার মধ্যে একটা ছিল ভেরিয়েবল সেপারেশন। এখানে আমরা ভেরিয়েবল সেপারেশন করেছি। এখন এক্স ডাবল ডট মানে আসলে কি জানো? এটা হচ্ছে এক্সেলারেশন। তো এক্সেলারেশন মানে আসলে কি? এই পাশে আবার একটু বুঝাইছি আমি, এখানে একটু দেখেন। এক্সেলারেশন মানে হচ্ছে আসলে ডিভিডিটি, তাই না? দেখেন তো বুঝতে পারছেন কিনা এটা মানে আসলে ডিভিডিটি কিনা? ওকে, আমরা ডিভিডিটি কে চাইলে এভাবে লিখতে পারি চেইন রুলের সাহায্যে, তাই না? যে এখান থেকে এটা এভাবে লিখতে পারি, কারণ ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি, কারণ সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ভি পাওয়া যায়, তাই না? দিন শেষে আমরা দেখেন ত্বরণকে কিভাবে লিখতে পারি? ত্বরণকে লিখতেই পারি এভাবে, ভি ইন্টু ডিভি ডিএক্স। দেখেন তো বুঝছেন কিনা? তাহলে ত্বরণ সমান এটা লিখতে পারি। আমি ত্বরণের জায়গায় এই কাজটা করেছি, এটা বসাইছি। কোথা থেকে পাইলাম? এই যে আমি রাইট সাইডে দেখাই দিচ্ছি, মাইনাস মিউ এক্স এর জায়গায় মাইনাস মিউ এক্স। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর এখানে তাহলে ভেরিয়েবল সেপারেশন করে ফেলছি আমি, যেহেতু পড়াই ফেলছি ওডি, এই কারণে এখন আপনারা বুঝতে পারবেন। এইটাকে ইন্টিগ্রেশন করে ফেলছি। এখন c/2 কেন দিচ্ছি? কারণ কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি এই টার্মের নিচে 2 আছে, এই টার্মের নিচে 2 আছে, তাহলে আমি এখানেও 2 রাখি, তাহলে আমাদের ভালো হবে। আচ্ছা, এবার আমরা 2 দিয়ে গুণ করে দিলে পাবো হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। বাট একটু মনে রাখতে হবে এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। কি সেটা? সেটা হচ্ছে c। তাহলে এই c এর মানটা আমাকে বের করতে হবে। তো আমরা জানেন যারা ভাইভাতে অনেক কিছু বলে থাকে, সেটা হচ্ছে যে আমরা আসলে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে কি করে থাকি, এটা বলে থাকি সবসময় যে ইনিশিয়াল কন্ডিশন তো আমার দরকার কি কি করব সেটা দিয়ে বলছি। ইনিশিয়াল কন্ডিশন দিয়ে আমাদের যে দরকার সেটা হচ্ছে এই যে আমরা
এই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে তাদের পার্টিকুলার ভ্যালু বের করে থাকি। সহজ কথা, ইনিশিয়াল ভ্যালু দিয়ে, ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন দিয়ে আমরা কি করি, এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট তার পার্টিকুলার ভ্যালু বের করে থাকি। তাহলে আমাকে এখন সি এর মানটা লাগবে, তাহলে আমাকে ইনিশিয়াল কন্ডিশন লাগবে। তো ইনিশিয়াল কন্ডিশন আপনি বুঝতে হবে এটার মধ্যে কি কি আছে, দেখেন তো এটার মধ্যে ভি আছে আর এক্স আছে, আর যা আছে সেগুলো কনস্ট্যান্ট, তাই কিনা? আচ্ছা, তাহলে আমরা টাইম জিরোতে মানে ইনিশিয়ালে ভি আর এক্স এর উপর কন্ডিশন দেখতে চাই যে কি ঘটনা ঘটে এখানে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? এবার বলেন, যখন টাইম যখন জিরো তখন ভি কত, এখানে ভেলোসিটি তখন কিন্তু জিরো, দেখতে পাচ্ছেন? টাইম যখন জিরো, এই যে টাইম যখন জিরো ভেলোসিটি তখন জিরো। এবার বলেন টাইম যখন জিরো ভেলোসিটি এক্স, এক্স তত কত, এক্স মানে কি জানো? ও থেকে, এই যে এটা বুঝতে পারেন, এখানে একটু বুঝেন, এক্স মানে হচ্ছে এই যে এক্স, ও থেকে পি। এখন পিটা বুঝতে পারতেন, এই যে ইনিশিয়ালি, ইনিশিয়ালি কোথায় ছিল, এই এতে ছিল। তাহলে আমি যদি এই পি কে বাড়াই, তাহলে পিটাকে যদি বাড়াই, আসলে ব্যাপারটা বুঝেন, এই পি হচ্ছে এরকম একটা পয়েন্ট যে আসলে বাড়তে কমতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমার এবার যখন টি ইকুয়ালস টু জিরো তখন পিটা কোথায় থাকবে, বলছে পিটা থাকবে আসলে এইখানে না, বলেন তো এখানে থাকবে না? টি ইকুয়ালস টু জিরোতে। আস্তে আস্তে টাইম যখন বাড়ে তখন পি পি এইভাবে যাইতে যেতে 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 ওর দিকে যায়, পরে আবার যাইতে এখানে যায়, এখান থেকে এখানে আসে, তাই কিনা? পি কে ভেরিয়েবল একটা পয়েন্ট। তাইলে দেখেন টি যখন জিরো তখন পি আসলে থাকে কোথায়, এতে। পি আসলে তখন এ হয়ে যায়, এই যে হয়ে যায়। আর দেখেন ও থেকে এর ডিস্টেন্স কত, এ। তাহলে আমি সেই কথাটা লিখছি, দেখি তো বুঝতে পারছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? এটাই দেখেন, টি যখন জিরো তখন এক্স ইকুয়ালস টু এ। কিভাবে পাইলাম? ইনিশিয়াল মোশন স্টার্স ফর্মে আমি এই কথাগুলো লিখে দিছি। ওকে, তাহলে ভিটা, ভিটা আবার কি, এখানে দেখেন সব ঘটনা এখন যা কিছু আপনি দেখবেন, সহজ কথা, যা কিছু আপনি দেখবেন সব হচ্ছে এখানের কন্ডিশন গুলা দেখতে হবে। ইনিশিয়াল কন্ডিশন ভি জিরো, আর এই যে এ, এইটাই, এই পি কিন্তু এতে আসবে কখনো কখনো, তাই কিনা? পি হচ্ছে ভেরিয়েবল যেটা এভাবে যাইতে পারে। এখন আমাদের এ থেকে এভাবেও বলতে পারে অনেকে যে আমাদের এই যেহেতু টি ইকুয়াল টু জিরোতে এ পয়েন্ট আছে, তাহলে ও থেকে এর ডিস্টেন্সটা এ, এভাবেও দিতে পারে কেউ চাইলে, সুন্দর করে অনেকভাবে বলা যায়, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সেটা বসাইছি, ঠিক আছে? তাহলে আমরা এক্স আর এখানে আমরা কি কি নিয়ে কাজ করছিলাম দেখেন তো, এখানে এক্স আর ভি নিয়ে, এই যে এক্স আর ভি নিয়ে। অনেকে প্রশ্ন করতে পারে কেন আপনি টিতে তো আরো ঘটনা ঘটছে, এখানে তো আরো ঘটনা ঘটতে পারতো বা আরো ঘটনা আছে, তা আপনি সেটা নিয়ে কাজ করেন না কেন? এখানে ফোর্স তো ম্যাক্সিমাম, ফোর্স নিয়ে কাজ করেন না কেন? বলছে এখানে আমাদের কি আছে, এক নং ইকুয়েশন আছে ভি আর এক্স, এই সম্পর্কে আমার দরকার, আর কোনো কিছু দরকার নাই, ফোর্স তো নাই এখানে, এটা দিয়ে আমি কি করবো? তবে সেটা এখন বসাই দেন, ভি ইকুয়াল টু জিরো বসান, এক্স ইকুয়াল টু এ বসান, বসাইলে সি এর মানটা পাই যাবেন। সি এর মানটা এখন এক নঙ্গে বসাই দেন, এক নঙ্গে বসাই দিলে এই যে ভি স্কয়ার সমান এরকম একটা পাইলেন, প্লাস মাইনাস এটা। আপনারা যারা ইন্টারে পড়েছেন তারা দেখবেন যে এরকম একটা ইকুয়েশন পাইছিলেন, দেখেন ইন্টারে আমি এরকম লিখে রাখছি যে ভি সমান প্লাস মাইনাস ওমেগা এই স্কয়ার, ওরা এই যে আমরা যে স্মল এ লিখছিলাম, স্মল এ, দেখেন আপনি একটু চেষ্টা করেন, আপনি দেখছেন কিনা যে বিস্তার, বিস্তার কাকে বলে? বিস্তার কাকে বলে? ফিক্সড পয়েন্ট থেকে সর্বোচ্চ দূরত্বটাকে বিস্তার, বিস্তার বলা হয়। সেই বিস্তারকে ওরা এ দ্বারা ডিনোট করতো, ক্যাপিটালে। এই কারণে আমাদের এখানে কিন্তু এই যে স্মল এ, এটাই কিন্তু আমাদের সর্বোচ্চ বিস্তার এই চিত্রের ক্ষেত্রে। কিন্তু ওরা ওই যে যারা ইন্টারে পড়েছেন তারা দেখবেন বিস্তারকে ওরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করছে, তাহলে এটাই তো পাইলাম দিন শেষে। আমরা এখানে মিউ দিয়েছি, এই কারণে রুট আর কাটা, ওদের যেহেতু স্কয়ার ছিল এই কারণে রুট আর স্কয়ারে কাটাকাটি গেছে, এই ব্যাপারটা পার্থক্য এখানেই, দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, এবার কথা হচ্ছে আমি যেই ব্যাপারটা নিয়ে থাকতে পারে যে আমরা যদি এ থেকে ওতে যাই তখন মাইনাস নেব, আর ও থেকে যদি এতে যাই তখন আমরা প্লাস নেব। আমি সেই কেসগুলো দেখছি যে আমরা এ থেকে যখন ওতে যাবে, আবার দেখেন এ থেকে যখন ওতে যাবে তখন আমরা মাইনাস নেব, যে ভি থেকে মাইনাসটা নেব, মাইনাস নেন, মাইনাস নিয়ে আবার ভেরিয়েবল সেপারেশন করেন। কেন করব, কেন করব বুঝতে পারছি তো? কেন করব আমি একটু এখান থেকে দেখাই। এটাকে আবার লেখা যায় যে dx dt এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কয়ার রুট হচ্ছে মিউ, এখানে a স্কয়ার x স্কয়ার, দেখি তো বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার আমি দুইটা কেস নিয়ে কাজ করব। যখন a থেকে ওতে যায় তখন হচ্ছে প্লাস হবে, যখন ও থেকে এতে যাবে তখন, সরি আমি কি ভুল বলে ফেলছি, যখন a থেকে ওতে যাবে তখন হচ্ছে মাইনাস হবে, আর যখন উল্টাটা হবে তখন হচ্ছে প্লাস হবে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এদিকে তাকান, ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কি করি, আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াতে গিয়ে বলছি আপনি দেখলে ইকুয়েশন দেখলেই সলভ করবেন, সহজ কথা। কেন সলভ করি? কারণ আমরা জানতে চাই বিভিন্ন জায়গায় তার এই যে যে ব্যাপারটাই দেখেন, এই যে এখান থেকে শুরু করে এভাবে টাইনা দেওয়ার ফলে এভাবে চলতেছে, তা আমাদের মনে ইচ্ছা জাগে না যে এর ভেলোসিটি কত, এর ডিসটেন্স কত, এই পয়েন্টে কত, এর পিরিয়ড কত, এগুলো জানার ইচ্ছা জাগে না? সেটা থেকেই দেখেন এখান থেকে কিন্তু আপনি ভেলোসিটি পাওয়া যাবেন। এখন আবার আমাদের জানা দরকার হতে পারে ভেলোসিটির সাথে কার সম্পর্ক, dx dt, সেখানে x সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে x সম্পর্কে আমরা পেয়ে যাব। এখন যে কাজটা করতে চাই, আবার ভেরিয়েবল সেপারেশন করতে চাই, করলাম। আমরা জানি এটা একটা সূত্র আছে sin ইনভার্স x বাই a, করেছিলাম এরকম। এবার একটা কে আছে 2 নাও,
এবার এই কে এর মানটা আমাকে জানতে হবে, তা আবার একই কাজ করতে হবে। কে এর মান বের করতে গেলে এবার দেখতে হবে যে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা লাগবে, তাহলে টি ইকুয়াল টু 0 তে এখন কি কি লাগবে, এইটার মধ্যে কি কি আছে সেটা আপনাকে দেখতে হবে। এটার মধ্যে আছে হচ্ছে শুধুমাত্র এক্স, দেখেন তো বুঝতে পারছেন কিনা, টি বাদে আর কি আছে, এক্স আছে। তাহলে আমার দেখতে হবে টি ইকুয়াল টু 0 তে এক্স এর মান কত, তাহলে টি ইকুয়াল টু 0 তে এক্স এর মান, আবার বলছি টি ইকুয়াল টু 0 তে এক্স এর মান হচ্ছে এই পুরাটা, এখান থেকে এটা এ, তাহলে এটা আবার বসাই দেন, টি ইকুয়াল টু 0 তে এক্স এর মান হচ্ছে এ, তাহলে এইখানে বসান এক্স সমান এ বসাবেন, এই 2 নং এ বসান, টি ইকুয়াল টু 0 বসাবেন, ওকে, তাহলে কে ইকুয়াল টু পাই বাই 2, তাহলে পাই বাই 2। এবার ফর্ম 2 থেকে এটা একটু দেখেন, এইভাবে লিখে রাখছি, তাহলে কে এর মান পাই বাই 2 দা বসাইছি। এখন ঠিক আছে, আচ্ছা এই যে মিউটি এটা মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসেন, বাম সাইডে নিয়ে আসেন, ডান সাইডে এটা মাইনাস ছিল, আমি দেখেন ডান সাইডে এটা মাইনাস ছিল, আমি বাম সাইডে নিয়ে আসি, ওকে এই যে বাম সাইডে নিয়ে আসছি, প্লাস হচ্ছে। আচ্ছা এটা পাই বাই 2, আর এইটাকে সাইন ইনভার্স এক্স বাই এ, এটা ছিল হচ্ছে প্লাসে, মাইনাসে এখানে নিয়ে আসি, ওকে। আমরা একটা সূত্র জানতাম ছোট কালে, কি সূত্র এটা দেখেন তো কারো মনে আছে কিনা, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। সেখান থেকে তাহলে সরাই লিখলে এভাবে লিখতে পারি, তাহলে এখান থেকে দেখেন পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এ, এটাকে লিখতে পারি আমরা কজ ইনভার্স এক্স বাই এ, দেখেন তো বুঝতে পারছেন কিনা। এখন যেটা কাজটা করবেন, এই কজকে আমি এই বাম সাইডে নিয়ে আসলাম, এখান থেকে এক্স এর মানটা পাই। এইটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন ফ্রম কোথা থেকে, এ থেকে 0 তে গেতে, যে যে ব্যাপারটা সেটা কোথা থেকে, এ থেকে 0 তে। তা কখনো কখনো তো এরকমও হতে পারে, কখনো কখনো এরকমও হতে পারে যে ধরেন এই যে প্রাইম থেকে ওর দিকে যাচ্ছে, তখন দিকটা কোন দিকে, ব্যাপারটা দেখেন, আবার ও থেকে এর দিকে যাওয়া লাগতে পারে, এই যে এভাবে যাবে, আবার এভাবে যাবে, এরকম যাওয়া লাগতে পারে না। আচ্ছা এরকম যাচ্ছে না, ব্যাপারটা ফিল করে, এভাবে এভাবে চলতে থাকবে, ওকে। তাহলে যখন আবার বলতে পারে ও থেকে এর দিকে যাবে, তখন কি বলছিলাম, পজিটিভ নিয়ে কাজ করতে হবে। এই কেস 2, when the particle goes from ও থেকে এর দিকে, তখন আমরা হচ্ছে পজিটিভ অংশ নিব। যদি আমি পজিটিভ অংশ নিয়ে কাজ করি, সিমিলার ওয়েতে কাজ করি, এরকম এরকম করি, তখন হচ্ছে আমরা যেটা পাবো x সমান a sin ওমেগা t, মানে স্কয়ার রুট ওমেগা ইনটু টি। এটা দেখি তো বুঝতে পারছি কিনা। আচ্ছা এটা গেল। তাহলে দেখেন আমরা প্রথমে কাজটা কি করছি, আপনি যদি বুঝতে চান, 1 নাম্বার কাজ সিম্পল হারমোনিক, আপনি এই শর্টকাটে আমি এখানে বুঝাই ফেলি। কেউ যদি মনে করেন যে না এত পেঁচাল ভালো লাগে না, তার জন্য এই 5 মিনিট লেকচার দরকার। কি দরকার, 1 নাম্বার সিম্পল হারমোনিক মোশনটা কোথা থেকে আসছে সেটা সে জানবে। কোথা থেকে আসছে বলছে, সিম্পল হারমোনিক মোশন এটা পিরিয়ডিক মোশন, সাথে সাথে এটা একটা অসিলেটরি মোশন, এটা 1 নাম্বার। 2 নাম্বার যে বলবে সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে তার আদি ধারণা শেষ, তার মানে এখানে উৎপত্তি স্থলটা তার জানা শেষ। 2 নাম্বার যে জানবে যে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে x ডাবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স। তাই কখন কখন এটাকে আমরা যেই বইতে পড়েছিলাম এটা কেমনে লিখতে পারে, কি মাইনাস মিউ স্কয়ার এক্স, এভাবেও লিখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু ফিল করেন যে এরপর থেকে যে আমরা এরপর কি করেছি, এরপর আমরা এর ভেলোসিটি বের করছিলাম প্লাস মাইনাস, এরকম একটা মিউ দিয়েছিলাম, এরপর এখানে a স্কয়ার এক্স স্কয়ার। আচ্ছা এটা আমরা যেভাবে পড়ছিলাম ছোট কালে সেটা হচ্ছে এরকম প্লাস মাইনাস, এখানে একটা এটা হচ্ছে আসলে ওমেগা, এখানে ক্যাপিটাল a স্কয়ার এক্স স্কয়ার, যেখানে এটা হচ্ছে কি বিস্তার, ওকে এভাবে। এরপর আমরা এখান থেকে যেটা বের করা শিখেছি যে আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে, ধরেন আমরা এ থেকে ও এর দিকে আসতে চাই, তখন আমরা যেটা পাইছি যে x সমান a cos এরকম একটা স্কয়ার রুট মিউ টি পাইছিলাম, তাই না। আচ্ছা আর যদি আমরা ছোটকালের মতো পড়তাম তাহলে x সমান a cos এখানে হচ্ছে ওমেগা টি আসতো। আচ্ছা ঠিক আছে, আর আমরা পরবর্তীতে যদি এরকম হয়েছে যে ও থেকে এবার এর দিকে যায়, তখন কি হবে, তখন আসবে হচ্ছে x সমান a sin মিউ টি, স্কয়ার রুটটা আছেই, এটা আমি আর না বললাম। আর আমরা ছোটকালের মতো যদি লিখতে চাই তাহলে এরকম a sin, এটা দেখি তো বুঝতে পারছেন কিনা, একদম ব্যাপারটা ইজিলি। এইগুলা যদি জানেন তাহলে আপনার হয়ে যাবে, আপনার এত বিস্তারিত জানতে হবে না। যদি আপনি মনে করেন যে না আমি এত কিছু পারবো না, তখন আপনাকে এটা আমি বলবো, এটা বুঝে দিলাম, ওকে। আচ্ছা এরপর আমি এটা গেল একটা ওয়ে, তার মানে আমি কি করলাম, দিন শেষে আমি কি করলাম, ব্যাপারটা একটু ফিল করেন যে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল এটা, যেটা ত্বরণ, সেটা থেকে এটা থেকে আমি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বের করেছিলাম। দ্যাট ইজ আমি যদি এখান থেকে বলি যে সলিউশন, এই যে এখান থেকে সলিউশনটা কি, x ইকুয়ালস টু a cos এরকম এক ব্যাপারে আমরা বের করেছিলাম, x সম্পর্কে বের করেছিলাম, দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। ওকে আমরা যদি চাই যে না আমরা তো সলিউশনটা আরেকটা ওয়েতে ব্যবহার করতে পারি, কিভাবে, এটা কোন অর্ডার দেখেন, এটা হচ্ছে অর্ডার 2, আচ্ছা এরকম লিখতে পারি না, এই যে অক্সিলারি ইকুয়েশন মনে আছে সবার, এই যে d2x মিউ x এরকম লিখতে পারি না। তাহলে ডান সাইডটা যেহেতু 0, কেন, কারণ এই পাশে x আছে, পার্টিকুলার ইন্টিগ্রালটা শূন্য, তার মানে এই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে কি, সলিউশনটা হচ্ছে আপনার
কমপ্লিমেন্টারি ফাংশনটাই হচ্ছে সলিউশন। যারা যারা ওডি লেকচার দেখেন না তারা কিন্তু বুঝতে পারবেন না। আমি কিন্তু এখন আবার আমার ওডি লেকচার নিয়ে আসতে পারবো না। তো এটা যেহেতু আমরা আরেকটা ওয়ে, এই যে কারণে লিখছি অ্যানাদার ওয়ে টু গেট সলিউশন ফ্রম সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেখান থেকে আমরা সলিউশন আরেকটা ওয়েতে বের করতে পারি। কিভাবে? এভাবে আমরা প্রথমে এভাবে সাজিয়ে লিখলাম, তারপর এভাবে লিখলাম এটার অক্সিলারি ইকুয়েশন কি, m স্কয়ার মাইনাস b ইকুয়ালস টু 0। এখানে m এর মান ক্যালকুলেট করছি এরকম, একটা কমপ্লেক্স ব্যাপার আসছে। আপনাদের সবার মনে থাকার কথা যদি এরকম আকারে থাকতো যে m এর মান যদি থাকতো আলফা প্লাস i বিটা, এরকম আকারে থাকতো, কি থাকতো, এরকম আকারে থাকতো, তখন আমরা বলছিলাম যে আপনার সলিউশনটার আকার হবে কি রকম, সলিউশনটা হবে c1, এখানে cos আরেকটা ব্যাপারও থাকতো, সেটা আমি একটু লিখি নাই, সেটা আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার ওকে, আচ্ছা একটু আচ্ছা, এরকম থাকলে আমি যদি ভুল না করি ই টু দি পাওয়ার আলফা, এই বাস্তব অংশটুকু আসতো, তারপর হচ্ছে এখানে c1 cos এই যে বিটা, এরকম থাকতো, আমি যদি ভুল না করি। এরকম একটা ব্যাপার ছিল, দেখেন তো মনে আছে কিনা। আচ্ছা আচ্ছা, এরকম একটা ব্যাপার ছিল ঠিক তেমনি এখানে এই যে এরকম একটা কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে তার সলিউশনটা কিরকম হবে, এরকম হবে, এরকম হবে, দেখেন তো বুঝতে পারছেন কিনা, এরকম হবে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে, ওকে তাহলে এরকম আকার হবে। ওডি লেকচারটা দেখবেন। আচ্ছা এখন দেখেন, আমরা ছোটকালে পড়েছিলাম, যারা যারা আমরা টিউশনি করছি তারা জানে যে আমাদের এরকম যদি ম্যাথ থাকে, কি এরকম ম্যাথ থাকে যে সাপোজ এখানে একটা কিছু আছে a sin x প্লাস b cos x, তখন এই অঙ্কগুলো আমরা কেমনে করতাম, স্যাররা আমাদেরকে বলতেন যে প্রথমে এই a স্কয়ার করবেন প্লাস b স্কয়ার করবেন, তারপর তার রুট করবেন, যে মানটা আসবে ধরেন আসছে 2, আপনাকে এই এখানে 1/2 দ্বারা ভাগ করতে হবে, 1/2 দ্বারা সব পক্ষে ভাগ করে দিতে হবে। এরকম একটা ব্যাপার পড়াইছিল কিনা দেখি তো, আমরা মনে আছে কিনা, এটা বিপরীত ত্রিকোণমিতি তো পড়াইতো, আবার এটা আমরা হচ্ছে যখন ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে যেতাম তখনও পড়াইতো। ঠিক তেমনি এখানে তো সেই আকারই আছে, আপনি যদি একটু খেয়াল করেন দেখেন c1 c2, তো তাকে স্কয়ার করবেন, যে জিনিসটা পাবেন তা দ্বারা ভাগ করবেন, ব্যাপারটা এরকম, দেখেন তো ঠিক আছে কিনা। অর্থাৎ এই লাইন আর এই যে নিচের লাইন এটা কিন্তু সেম, দেখেন তো ঠিক আছে কিনা। যদি আপনি বলতেন কেন করি, তখন আমি বলতাম ওই যে ছোট কালের ব্যাপারটা। ওকে, আমি এই যে ব্যাপারটা এটাকে আমরা দিতেছি cos এপসাইলন, আর এই ব্যাপারটা এটাকে লিখতেছি sin এপসাইলন। কেন লিখলাম, কারণ এর কারণ আছে। cos আর sin কেন লিখলাম আপনি কেমনে বুঝলেন এখানে cos আর sin হবে। একটা কথা হচ্ছে এই দুটাকে স্কয়ার করে যোগ করে দেন, এই যে অর্থাৎ এরকম করেন, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার করেন, দেখেন 1 পাবেন। আমরা কি জানি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান তো 1 হয়। এখন আপনি বলতে পারতেন যে আপনি আসলে এখানে যেহেতু আমরা থিওরি নিয়ে কথা বলছি, এগুলো হচ্ছে মান দেওয়া থাকবে, মনে করেন 4/5 দেওয়া থাকবে, তো 4/5 কে যদি আপনি লেখেন cos থিটা, তাহলে এখানে এমন একটা মানই দেওয়া থাকবে যেটাকে আপনি sin থিটা লিখতে পারবেন। দেখি তো বুঝতে পারছেন কিনা, এটা তো থিওরি, এই কারণে আপনাকে একটু এভাবে বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার একটু বুঝেন এখানে ব্যাপারটা গেল। আচ্ছা তাহলে আমি এটাকে কি লিখছি, কেমনে বুঝলাম যে cos আর sin হবে, কারণ হচ্ছে এদের কি স্কয়ার করে যোগ করে দেখলাম 1। আর সহজ কথা আরেকটা কথা হচ্ছে ব্যাপারটা আপনি এখানে আসলে তো থিওরি, এই কারণে আসলে একটু বুঝতে সমস্যা হয়, বাট এখানে যেহেতু মান দেওয়া থাকলে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতেন, ঠিক আছে। তা আপনি ধরে নিলাম। এখন দেখেন এখানে কি প্লাস হবে না মাইনাস হবে, মনে করে নিলাম আমরা হচ্ছে এরকম একটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে, আমি এই কারণে এটা লিখছি। তো আমি মাইনাস ধরেছি যে cos a cos b মাইনাস sin a sin b, এটা সূত্র যেহেতু প্লাসে আছে এই কারণে এই যে cos a প্লাস b, তাই না সূত্র। এই যে এখানে একটা ব্যাপার আছে, এইটাও দিয়ে কখনো কখনো আসতে পারে, তাহলে এটা হচ্ছে কার সলিউশন, বলছে সিম্পল হারমোনিক মোশন তার সলিউশন। সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু এইটা বারবার মনে রাখতে হবে, তার সলিউশনটা এরকমও হতে পারে একসাথে যদি লিখতে চান। আর এখানে আমরা কি করেছি বলেন তো, এখানে আমরা ভেঙে 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 করছি, আগে প্রথমে ভি বের করছি, এখানে কিন্তু ছিল ত্বরণ, ত্বরণ থেকে আমরা ভি বের করছি, তারপর আমরা সরণ বের করছি এক্স, আর আমি এখানে একত্রে সরণটা বের করতেছি, দেখে তো বুঝতে পারছেন কিনা। যেখানে এই যে এপসাইলন সেটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, কি দেওয়া হয়, এটার নাম হচ্ছে এপস, ঠিক আছে। আচ্ছা এবং এই যে স্কয়ার রুট ওমেগা ইন্টু টি প্লাস এপসাইলন, এটাকে আমরা বলবো আর্গুমেন্ট, ঠিক আছে। আচ্ছা এগুলো একটু জানেন না, এটা আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি সেটা আর বললাম না। আচ্ছা তাহলে এখানে একটু মুছে দেন, এটা আমি এমনি মনে হয় লিখছিলাম, ভুলে গেছি তো। আচ্ছা এবার আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট নোট আমাদের পড়তে হবে। কি পড়তে হবে, একটা হচ্ছে আমরা বিস্তার, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যামপ্লিটিউড, সেটা কি আমরা এগুলো সবাই জানি যে ওই যে একটা নির্দিষ্ট বিন্দু বা ফিক্সড পয়েন্ট, সেখান থেকে সর্বোচ্চ ডিস্টেন্সকে বলা হবে হচ্ছে আপনার
বিস্তার। তাই আমি এই কথাটাই লিখছি, আপনারা সবাই পারবেন, দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স। আর বাকিটুকু বললাম না। এরপর পিরিয়ডিক, পিরিয়ড অফ এ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ পিরিয়ড কাকে বলে এই ব্যাপারটা বুঝেন। পিরিয়ড মানে, এবার দেখেন এখানে পিরিয়ড মানে এই যে এখান থেকে এই যে এ থেকে শুরু করে এখানে গেল, আবার এতে ফিরে আসলো, এটা হচ্ছে একটা পিরিয়ড। ঠিক আছে, তাহলে আমরা এই কথাগুলোই লিখছি। ব্যাপারটা দেখেন যে পিরিয়ড কি, দ্য টাইম টেকেন টু মেক ওয়ান কমপ্লিট অসিলেশন, একটা কমপ্লিট অসিলেশন তৈরি করতে যতটুকু টাইম লাগে তাকে বলা হয় পিরিয়ড। কার? সিম্পল হারমোনিক মোশনের। দেখেন তো মনে আছে কিনা, এই যে এখান থেকে যাইয়া আবার এখানে আসা, এটাকে বলা হয় একটা কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, এখন এর পিরিয়ডটা দেখেন, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এর পিরিয়ড হচ্ছে এটা। আচ্ছা, এবার একটু কথা মনে রাখেন, যারা ওমেগা দিয়ে শিখবেন তারা কিন্তু এভাবে দেখবেন 2π/ওমেগা থাকবে। ব্যাপারটা ফিল করেন। এই কারণে দেখবেন আমি কিন্তু বলছি যে এক্স ডাবল ডট এটাই কষ্ট আমরা ধরি হচ্ছে মাইনাস মিউ স্কোয়ার এক্স, এটা বইতে ধরে ইন্টারমিডিয়েটে ছোটকালে এভাবে ধরছে। বাট আমি যেহেতু বড়কাল হয়েছে না, আপনাকে যেন মুখস্থ না করেন, এই কারণে আমি এটা কেমনে করছি। এক্স কেন করছিলাম, কেন মিউ, ওরা মিউ স্কোয়ার ধরার কারণে ওরা জানে যে একটা রুট আসবে, রুট আসলে এই যে এখানে দেখেন, দেখেন প্রত্যেকটা জায়গায় রুট ছিল না, একটু ফিল করেন। দেখেন এখানে একটা রুট ছিল না, এই যে রুট আছে না, তা ওরা যেহেতু এভাবে ধরছে যে স্কোয়ার ধরলে এই যে আপনার রুটে আর স্কোয়ার কাটাকাটি যাবে, তখন এটা থাকবে। কিন্তু আমরা কি করেছি, আমরা একটু কঠিন করে ধরেছি। কারণ কি, আমি চাই যাতে করে আপনি পড়াশোনা না শিখেন, এইটা কারণে নাকি না। ব্যাপারটা হচ্ছে যত কঠিন করে শিখবো তত ভালো, তখন আমরা ফিল করতে পারবো, বিভিন্ন বই পড়াশোনা করতে পারবো। এইটা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এর পিরিয়ড কেন 2π/, যারা এই আমারটা দিয়ে পড়বেন তারা তো অবশ্যই বলবেন যে 2π/রুট ওমে, এটা মিউ ওমেগা বলে ফেলতেছে। আর যারা ওইটা দিয়ে পড়বেন তাদের জন্য এটা। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার দেখেন এটা কেন, এর কারণ হচ্ছে আমি এখানে প্রমাণ করেছি, একদম সহজ প্রমাণ, আমি একটু বলে দিই, ব্যাপারটা একটু ফিল করেন। আসলে এই এ থেকে ওতে যাইতে দেখেন, ব্যাপারটা দেখেন, আমরা কমপ্লিট অসিলেশন বলতে কি বুঝাই, ফিল করেন। আচ্ছা, এ থেকে ওতে গেল, এরপর ও থেকে এ প্রাইমে গেল, এ প্রাইম থেকে ওতে গেল, ও থেকে এতে গেল, তার মানে চারটা, দেখেন তো চারটা ধাপ, চারটা ধাপ না, ব্যাপারটা দেখেন। প্রথমে এ থেকে ওতে, তারপর ও থেকে এ প্রাইমে, তারপর এ প্রাইম থেকে ওতে, ও থেকে এতে, চারটা ধাপ। তা আমাদের দেখেন এই ব্যাপারটা, এই ডিস্টেন্সটাও এ, এইটাও এ, যদি নেগেটিভ, বাকিটা নেগেটিভ, দিক দিক নেগেটিভ, ওই ব্যাপারটা আমাদের দরকার নেই। আমরা কি করব, চারটা ধাপ না করে একটার জন্য বের করে 4 দিয়ে গুণ করলেই তো আমরা টাইমটা পেয়ে যাই, পিরিয়ডটা পেয়ে যাই, তাই না? তাহলে আমরা একটু দেখতে চাই যে আসলে এই যে এটার জন্য বের করতে চাই, এই যে এ থেকে ওতে আসলো, এর জন্য কতটুকু টাইম লাগছে, কারণ আমাদের তো এটাই লাগছে টাইম, কতটুকু টাইম লাগছে একটা কমপ্লিট অসিলেশনের জন্য, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে পিরিয়ড। দেখে তো বুঝতে পারছেন কিনা টাইম। তা আমাদের, আমি মনে করে নিলাম এই যে এ থেকে ওতে যাইতে টাইমটা লাগছে টি1, এই কথা আমি লিখছি, দেখেন পারলে বুঝছেন কিনা। এই যে, এই যে দেখেন ওতে যাইতে, কোথা থেকে, এ থেকে ওতে যাইতে যে টাইমটা লাগছে সেটার নাম টি1। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু এই ইকুয়েশন বের করে আসছি। এই যে এখান থেকে দেখেন আমরা পড়ছিলাম যে যদি কেস 1 এ থেকে ওতে যায়, তখন হচ্ছে এই যে x সমান হচ্ছে এ, এটা এটা এটা। ঠিক আছে, আমরা এটি এখানে বসাই দিলাম, তখন এই যে এ সমান এ, এরকম আমরা লিখছিলাম আগে, ব্যাপারটা বুঝেন। তারপর আমি বাকিটুকু যাচ্ছি, আমরা পাইছিলাম যদি কখনো এ থেকে ওতে যায় তখন যেটা পাবো x সমান এ cos এখানে স্কয়ার রুট মিউ টি, তাই না? এটা পাইছিলাম। এখন দেখেন এই যে এ থেকে কোথায় গেছে, ওতে গেছে, তখন কি হলো, এটা কোথায় যায় পতিত হলো, ও বিন্দুতে। তাহলে এখানে কত হলো, ফিক্সড পয়েন্ট থেকে এটা কিন্তু এখানে আইসা পড়ছে। এবার ফিল করেন, ফিক্সড পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্টের দূরত্ব কত, তখন জিরো হয়ে যেত। ব্যাপারটা বুঝতে পারছেন, তখন জিরো হয়ে যেত, অর্থাৎ ওটা কোথায় গেছে, এটা কোথায় গেছে, ওতে যাইতো। তার মানে এই কারণে লিখতে পাচ্ছি যে এক্সটা হচ্ছে শূন্য। কেন, আমি কিন্তু বলছিলাম এক্স মানে কি বোঝাচ্ছে, ফিক্সড পয়েন্ট থেকে যে একটা বিন্দুর ডিস্টেন্স, এই যে এখান থেকে সব এক্স হতে পারতো, তাই কিনা? দেখেন এই কারণে এক্স ইকুয়াল টু 0 লিখছি। এখান থেকে এটা করেন, আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, এই কারণে ডান পাশে বসাই দিচ্ছি। এখান থেকে টি এর মান পাইছে এটা। ঠিক আছে, তো এই সরি এটা টি1 হবে, আই এম ভেরি সরি, বিশাল মিস্টেক, কারণ টি1 ধরেছি আমরা। এখানে টি1, এখানে টি1, এখানে টি1, এখানে টি1, তাহলে টি1 সমান কত পাইছি, পাই ডিভাইডেড বাই 2 স্কয়ার রুট মিউ। এখন দেখেন আমরা তো এই টুর জন্য পাইছি, কিন্তু আমাকে পাইতে হবে কয়টার জন্য, চারটার জন্য। এরা যেহেতু সেম পরিমাণ, 4 দিয়ে গুণ করে দেন, 4 দিয়ে গুণ করলে দেখেন যেটা পাচ্ছেন সেটাই আমাদের পিরিয়ড। দেখি তো বুঝতে পারছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে প্রমাণের জন্য, কিন্তু আপনি কি করবেন, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কি বলছে, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন,
এক সেকেন্ডে বা এক মিনিটে কতগুলা কমপ্লিট অসিলেশন হতে পারে, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখে আমরা এগুলো পড়ছি কিনা ছোটকালে, একদম ছোটকালে পড়েছি। এটাকে আমরা 1/t এই আকারে লিখি। এখন কথা হচ্ছে কেন ফ্রিকোয়েন্সিকে কেন 1/t ক্যাপিটাল টি আকারে লেখে, যেখানে টিটা হচ্ছে পিরিয়ড। এবার একটু বুঝতে রাখেন, এই যে আমরা পড়লাম কিছুক্ষণ আগে, আমাদের পিরিয়ডটা ছিল কত, 2π ডিভাইডেড বাই স্কয়ার রুট মিউ। এই টাইমে, আমি জানি না টাইমটা কি মিনিট আছে না সেকেন্ড আছে, মনে করেন যে এই টাইমে নাম্বার অফ কমপ্লিট অসিলেশন ছিল আমাদের একটা। দেখেন তো বুঝতে পারছেন কিনা, এই যে কি করেছিলাম, এ থেকে ওতে গেছি, ও থেকে এ প্রাইম গেছি, এ প্রাইম থেকে জিরোতে গেছি, জিরো থেকে এতে আসছি, এটাকে বলা হয় একটা কমপ্লিট অসিলেশন। তাহলে দেখেন এটার জন্য টাইম লাগছিল হচ্ছে 2π ডিভাইডেড বাই হচ্ছে স্কয়ার রুট মিউ, এর জন্য একটা। তাহলে একক টাইমে, একক, সেটা আমি সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, কতগুলো হবে সেটাকে আমরা এইভাবে লিখি। এটা মানে কি, কিছুক্ষণ আগে দেখে আসলাম, এটা মানেই হচ্ছে তো টি, সেটা লিখছি। দেখি তো বুঝতে পারছেন কিনা। ওকে, এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই, এবার আপনারা ফিল করতে পারছেন, অনেকে মনে করে যে সিম্পল হারমোনিক মোশন মনে হয় বিশাল জিনিস, না একদম ইন্টারের মতো অষ্টম অধ্যায় সেখানে যাবেন, সেখানে ম্যাক্সিমাম, মিনিমাম, ভেলোসিটি, এক্সেলারেশন কোথায় হবে এগুলো সব পাওয়া যায়, ওখান থেকে এমসিকিউ গুলো করবেন। আমি কিন্তু বারবার বলছি আমি ইন্টারের ব্যাপারগুলো ডিল করতে পারবো না, এটা কিন্তু আমি বলেছি। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ দেখতে পারি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। দেখেন কোনটা হবে, এটা হবে। কেন হবে, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখেছি এক্স ডাবল ডট দুই ফর্মেই। দেখেন আমি কিন্তু এই কারণে এমসিকিউটা দিই ইন্টারের ফর্মে। এই যে এটা সমান পাইছিলাম, আমি কিছুক্ষণ আগে বলছিলাম মিউ স্কয়ার এক্স, এটাকে যদি এই পাশে নিয়ে আসেন, এটা মানে আসলে এক্সেলারেশন, দুইবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাই না? তাহলে এই এক নাম্বার হবে। এরপর বলছে ইফ ডিসপ্লেসমেন্ট ইন সিম্পল হারমোনিক মোশন এত হয়, এটা যদি এত হয়, দেখেন আমি দুই ফর্মে লিখছি, তাহলে অ্যাক্সেলারেশনটা কত হবে। এখন এখানে এটা কি সরণ, তাহলে দুইবার ডেরিভেটিভ করলে আমরা ত্বরণ পাই যাব, তাহলে এইটা হচ্ছে দুইবার ডেরিভেটিভ করবেন। কেউ যদি চায় এটা দিয়ে করবে, তখন তার জন্য এটা আসবে বি নাম্বার অ্যান্সার। কেউ যদি এটা দিয়ে চায় তো তার জন্য এটা আসবে। ওকে, দুটো দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর বলছে ইন সিম্পল হারমোনিক মোশন দ্য ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম। কোথায় ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, ব্যাপারটা ফিল করেন। এখানে কিন্তু ভেলোসিটি শূন্য, ঠিক আছে। আবার দেখেন ফিক্সড পয়েন্টে, আমি বারবার বলছি এই 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 কথাটা আমি বলছি যে এখানে একটা প্যাচ লাগতে পারে। ফিক্সড পয়েন্টে কিন্তু শুধু যদি কোনো ঘটনা না ঘটে সেখানে ভেলোসিটি শূন্য। এই যে আমি এখানে এই কথাটা লিখছি যে ফিক্সড পয়েন্ট, সেখানে আসলে ভেলোসিটি শূন্য। বাট নামে একটা কথা লেখা, আর কিছু লিখি নাই। সেটা কি, যদি আপনার এরকম টানাটানি করে এই পজিশনে নিয়ে তারপর ছেড়ে দেন, আর এরকম দুলন এভাবে দুলতে থাকে, এভাবে দুলতে থাকে, যাইতে থাকে, একবার রাইট, একবার বামে, একবার ডানে, একবার ডানে, একবার বামে, এরকম হয়, তখন কিন্তু আপনার এই ফিক্সড পয়েন্টে ভেলোসিটিটা জিরো থাকবে না। তখন আর কি হবে দেখেন, ব্যাপারটা ফিল করেন। আমি যদি এমনিতে ম্যাথমেটিশিয়ান বাদেই হইতাম, তখন ব্যাপারটা দেখেন, আমি এখান থেকে এখানে একটা ব্যাপারকে সামলাম, সে কি করবে, এভাবে আস্তে 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 ওই দিকে যাই থাকবে। দেখেন এখানে ভেলোসিটি শূন্য, এই যে এ পয়েন্টে ভেলোসিটি শূন্য, আস্তে আস্তে ভেলোসিটি বাড়বে, বাড়ার পর আবার এখানে যাবে, এরপর আবার কমবে, কারণ না কমলে সে তো ফিরতো না, আবার সে এখানে আসবে, আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ এখানে এই যে ফিক্সড পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে তার ভেলোসিটিটা সর্বোচ্চ হবে। এখন আমরা কথা হচ্ছে যে না, আমি মনে করি এটা বুঝলাম না, যে না এখানে ভেলোসিটি সর্বোচ্চ হবে, এটা আমি বুঝলাম না, এটা আমি ফিল করি না, এটা আপনারা ম্যাথমেটিক্যালি দেখান। তাহলে আমরা চলে যাব কোথায়, এই যে ভেলোসিটিতে, ভেলোসিটির ইকুয়েশনে এখানে চলে যান। এই যে ভেলোসিটি কোথায় বের করছিলাম, এখানে। এখন বলেন সর্বোচ্চ হয় কখন, এখানে দেখেন a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, যদি এক্স এর মান শূন্য হয়, কোনো কিছু বিয়োগ, আর কোনো কিছু থেকে কোনো কিছুকে বিয়োগ করছি, তার আমি বলছি ভেলোসিটিটা ম্যাক্সিমাম হইতে হবে, তাহলে এক্স এর মান শূন্য হবে, হইতে হবে না। তাহলে দেখেন এক্স এর মান কোথায় শূন্য, ফিক্সড পয়েন্টে শূন্য এক্স এর মান। এই যে দেখেন এখানে একটু দেখাই, চিত্রটা দেখাই, এই যে এটা ফিক্সড পয়েন্ট ছিল, এখান থেকে এটা শূন্য, এরপর আস্তে আস্তে বাড়বে। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে ফিক্সড পয়েন্টে হচ্ছে আমাদের ভেলোসিটি সবচাইতে বেশি হয়। ফিক্সড পয়েন্টের অন্যান্য নাম আছে, আমি এগুলো মনে হয় একটু মিস্টেক করে আসলাম, ওইটা আমি একটু পড়াইতে পারিনি, দেখি তো আমি পড়াইছি কিনা। এই যে এখানে একটু দেখেন, ফিক্সড পয়েন্টের আরো কিছু নাম আছে। একটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মিন পজিশন, এভারেজ পজিশন। এখানে আমি পজিটিভ লিখছি, আই এম ভেরি সরি, এখানে হচ্ছে পজিশন হবে। আবার কখনো কখনো একে মিন পয়েন্ট বা এভারেজ পয়েন্টও বলা হয়ে থাকে, বিভিন্ন নাম আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ওকে, একটা দেখেন, এবার ব্যাপারটা দেখেন। তো এমসিকিউটাতে চলে যেতে চাই। আচ্ছা তাহলে এখানে মিন পজিশন হবে, হ্যাঁ। আর এক্সট্রিম পজিশন মানে কি জানেন, ওই যে পয়েন্টটাকে বলা হবে এক্সট্রিম পজিশন, যেখানে সর্বোচ্চ ডিস্টেন্স হয় ও থেকে, ফিক্সড পয়েন্ট থেকে যেখানে সর্বোচ্চ ডিস্টেন্স, সেটাকে বলা হয় এক্সট্রিম পজিশন। ওকে, এরপর দেখেন 4 নম্বর যে এমসিকিউ,
বলছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত। দেখেন আমরা কিন্তু জানি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t, কিন্তু দেখেন আমরা আবার টি এর সূত্রটা যদি লিখি তখন উল্টাই গেলে এরকমও হবে, তাহলে এ আর বি বোথ হবে। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পিরিয়ড কত, পিরিয়ড বি, এটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে। সিম্পল হারমোনিক মোশন এটা কোন ধরনের মোশন, এটা কি রেক্টিলিনিয়ার, কার্ভিলিনিয়ার, নাকি এ আর বি দুটোই হবে, নাকি কোনোটাই হবে না। দেখি তো আমরা বুঝতে পারি কিনা। আমরা বলছিলাম রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে সবসময় স্ট্রেট লাইন বরাবর হয়, তাহলে এইটা যেহেতু স্ট্রেট লাইন বরাবর ছিল, এটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। কোনো প্রশ্ন? আচ্ছা, এবার বলতে পারেন যে আপনাদের এমসিকিউ তো কম করেছেন, 6টা মাত্র, এখানে হাজার হাজার এমসিকিউ আছে। কি এক নম্বরে ভেলোসিটি দিয়ে আসতে পারে। এরপর আমি বলছি ইন্টারের বই দিয়ে, আপনি তো এখন বুঝতে পারছেন, এখন আপনি কি করবেন, ইন্টারের বই থেকে সর্বোচ্চ সর্বনিম্ন ম্যাক্স ভেলোসিটি, ত্বরণ কোথায় কি হয় এগুলা দিয়ে অনেক এমসিকিউ আছে, সেগুলো করবেন ফিজিক্স বই থেকে, একটু দয়া করে বলছি, আমার কাছে ফিজিক্স বই নাই। আরেকটা প্রশ্ন সবার হতে পারে, যে বলতে পারে যে এইগুলো যেহেতু সবই পিরিয়ডিক মোশন, তাহলে আমরা অবশ্যই তার পিরিয়ড বলতে পারবো, তাই না? যেমন ঘড়ির কাটার ক্ষেত্রে পিরিয়ড কি, ঘন্টার কাটার জন্য পিরিয়ড হচ্ছে কত, 12 ঘন্টা পর পর, তাহলে এখানে তার 12 ঘন্টা পিরিয়ড। আবার এখানে 365 দিন হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে পিরিয়ড, কিন্তু এটার ক্ষেত্রে পিরিয়ডটা কি, এই চিত্রের ক্ষেত্রে বলছে এটার ক্ষেত্রে যে পিরিয়ড, সেটা আসলে এই যে 2 নম্বরের ক্ষেত্রে আমি বলে দিছি, লিখে দিছি, এটার ক্ষেত্রে পিরিয়ডটা মোশনের উপর ডিপেন্ড করবে, দ্যাট ইজ কোথা থেকে ছাড়তেছি, কত ডিস্টেন্স থেকে এদের ছাড়তেছি, এদের উপর নির্ভর করবে। অর্থাৎ এটাকে আমি কোথা থেকে ছাড়তেছি এটা ক্যালকুলেশনের ব্যাপার, বাট এইগুলা কিন্তু আমরা আগে থেকে জানি, এটা জানি, ঠিক আছে। এই চিত্রের ক্ষেত্রে পিরিয়ডটা আসলে ক্যালকুলেশন করতে হবে, এবং আপনি কি এ থেকে ছাড়ছেন নাকি আর একটু দূরে নিয়ে ছাড়ছেন সেটার উপর নির্ভর করবে, এই ব্যাপারটা আসলে এরকম, ঠিক আছে। আর একটা ব্যাপার আমরা মিস্টেক করেছি, সেটা হচ্ছে নন সিম্পল হারমোনিক মোশনটা কি। মনে করেন এরকম একটা প্লেন আছে আমাদের কাছে, ওকে, এরপর আমি মনে করেন কাদামাটির বল আছে না, কাদামাটি, সেটা উপরে থেকে ছাড়লেন, সে আইসে এখানেই ডাইবা থাকবে, সে কিন্তু আর উঠবে না। বাট মনে করেন একটা বস্তু আছে যেটা আসলে ইলাস্টিক, তাকে যদি উপরে থেকে ছাড়তেন, তাহলে কি হইতো, এখানে এসে লাভ দিয়ে আবার উপরে যাইতো, আবার এখানে যাইতো, একটু ফিল করেন। কিন্তু আমি মনে করছি কাদামাটির বল, তাকে আমি ছাড়ছি, সে আইসা কি করছে, ধূপ করে এখানে এসে শেষ, সে আর উঠলো না। তাহলে এটা হচ্ছে নন সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ। আর যদি কোনো একটা বস্তু ইলাস্টিসিটি থাকে, ধরেন একটা বল মারলেন আপনি, বল সে কি করবে, উপরে থেকে মারলেন আবার যাবে, আবার যাবে, আবার যাবে, এরকম হবে, তাই না? এটা কিন্তু আবার সিম্পল হারমোনিক হয়ে যাবে, কারণ স্ট্রেট লাইন বরাবরই আছে। দেখে তো বুঝতে পারছেন কিনা, তাহলে নন সিম্পল হারমোনিক মোশনেরও এক্সাম্পল আমাদের শেষ হলো। তো এটাই ছিল আমাদের সিম্পল হারমোনিক মোশন। এর পরের দিন আমরা মোশন ইন এ প্লেন পড়বো। তো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল। এবং এই পড়াগুলো যেহেতু একটু কঠিন সবাই মনে করে, এই কারণে আপনাকে বেশি ইফোর্ট দিতে হবে, আমাকেও তো দিতে হবে। আমি পড়াশোনা করি, তারপর আমার অনেক সময় আমার ভুল হয়, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে আমি কখনো কখনো, আমি ইংরেজিতে খুবই দুর্বল, আমি উচ্চারণ করতেও পারি না মাঝে মাঝে অনেক কিছুতে, তো এই জন্য আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা চাই। আমার জন্য দোয়া চাই, যাতে করে আরো সুন্দর আহ, পারি, এবং আরো আল্লাহ আমাকে বুঝ দান করে সকলের কল্যাণে যেন নিয়োজিত হতে পারি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।